আশা করি সবাই ভালো আছো। আজকে নগ্নবীজি আবৃতবীজির প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। আজকে লেকচার 1 আমরা নগ্নবীজি আবৃতবীজি দিয়ে শুরু করলাম। তোমাদের একটা জিনিস কংগ্রেচুলেশন জানাই। এই বিষয়টা হচ্ছে তোমরা মেডিমেটিক্সের প্রথম অনলাইন ব্যাচের শিক্ষার্থী। তোমরা ইন ফিউচার যদি আমরা কখনো মেডিমেটিক্স সামনে আগাতে পারি, অবশ্যই তোমাদেরকে নিয়ে সামনে আমরা কাজ করব। সকলের জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবা। আমি সৌরভচন্দ্র দত্ত, ঢাকা মেডিকেল কলেজ, প্রথম বর্ষ। আচ্ছা, নগ্নবীজি আবৃতবীজি শুরু করার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। উদ্ভিদ সম্পর্কে আমরা একটা প্রাইমারি ধারণা নিই। উদ্ভিদ আসলে নর্মালি উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়? নর্মালি উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক, বুঝছো? তাহলে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়, অপুষ্পক আর হচ্ছে সপুষ্পক। অপুষ্পক আর কি সপুষ্পক। যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক, কি হয়? ফুল হয়। আর যেসব উদ্ভিদের হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মস আর একটা হচ্ছে কি ফার্ন, বুঝছো? মস কাদের বলা হয়? মস বলা হয় ব্রায়োফাইটাকে। কাকে বলা হয়? ব্রায়োফাইটাকে বলা হয় মস। আর ফার্ন বলা হয় কাকে? টেরিডোফাইটাকে বলা হয় ফার্ন, বুঝছো? এই ব্রায়োফাইটার টেরিডোফাইটার বাংলা টার্ম হচ্ছে মস এবং ফার্ন। আর সপুষ্পক উদ্ভিদ, এই অপুষ্পক উদ্ভিদ আর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে ইংলিশে একটা টার্ম ডাকা হয়, ওইটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। কি? ক্রিপ্টোগ্যামাস, বুঝছো? আর সপুষ্পক উদ্ভিদকে বলা হয় ফেনেরোগ্যামাস। কি বলা হয়? ফেনেরোগ্যামাস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা এটা কীভাবে মনে রাখতে পারি। দেখো, যেসব উদ্ভিদের ফুল হয়, ফুল কথাটা কী দিয়ে শুরু? ফ দিয়ে শুরু না? আর ফেনেরোগ্যামাস কথাটাও কী দিয়ে শুরু? ফ দিয়ে শুরু। এই ফ মিলে গেল, তার মানে কি হইল? তার মানে হইল যে ফুল হয় মানে সপুষ্পক, সপুষ্পককে বলা হয় ফেনেরোগ্যামাস। ওকে, আর অপুষ্পককে বলা হয় তাহলে কি? ক্রিপ্টোগ্যামাস। আচ্ছা, এনে তো ফার্ন আর হচ্ছিল ব্রায়োফাইটা। এই টেরিডোফাইটা ইংলিশটা কি ইংলিশে কীভাবে লিখে জানো? এটা হচ্ছিল এভাবে টার্মটা। আসলে আমি ইংলিশে এটা বলতাম পিটেরিগোটা। পিটেরিগোটা না, এছাড়া টেরি বার্নটা হচ্ছে নর্মালি টেরি বার্নটা আসলে এভাবে লিখে, বুঝছো? আচ্ছা, টেরি বার্নটা এভাবে লিখলে, টেরি বার্নটা শুরু হয়েছে পি দিয়ে, তাই হচ্ছিল এটাকে বলা হয় কি? ফার্ন। আর এটা মনে রাখতাম বাতে হচ্ছে ব্রায়োফাইটা আর মতে হচ্ছিল কি? মস। ওকে, তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এনে আমরা প্রাইমারি একটা ধারণা নিলাম উদ্ভিদ সম্পর্কে। এখন আরেকটা জিনিস, যেসব উদ্ভিদের বীজ উৎপাদন হয়, মানে বীজ উৎপাদনকারী উদ্ভিদ গোষ্ঠী, বীজ উৎপাদনকারী উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্ববীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা, বুঝছো? স্ববীজ উদ্ভিদকে বলা হয় স্পার্মাটোফাইটা। এই স্ববীজ উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে আবৃতবীজি, বুঝছো? তাহলে নগ্নবীজি আর কি আবৃতবীজি 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা ক্লিয়ার তো আমাদের? ওকে, আমরা সামনে আগাই। নগ্নবীজি আর কি আবৃতবীজি। এখন নগ্নবীজি বাংলাদেশে কয়টা প্রজাতি আছে? বাংলাদেশে প্রজাতি সংখ্যা 5টা, আর আবৃতবীজির প্রজাতি সংখ্যা 4000। কয়টা? 4000। আচ্ছা, এখন কথা হচ্ছে নগ্নবীজির নামটা কেন নগ্ন হইল আর আবৃতবীজির নামটা কেন আবৃতবীজি হইল? নগ্নবীজি বিষয়টা হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় আছে, আর আবৃতবীজির ক্ষেত্রে বীজটা কি অবস্থায় আছে? আবৃত অবস্থায় আছে। আচ্ছা, এখন নগ্নবীজিকে বলা হয় জিমনোস্পার্ম। কি বলে? জিমনোস্পার্ম। ওকে, আর হচ্ছিল আবৃতবীজিকে বলা হয় এনজিওস্পার্ম। এই জিমনো শব্দের অর্থ নগ্ন, আর এনজিও শব্দের অর্থ হচ্ছে ভেসেল, এরকম বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে নগ্নবীজি হচ্ছিল কি? জিমনোস্পার্ম কি হচ্ছিল? জিমনোস শব্দের অর্থ কি? নগ্ন। আচ্ছা, এখন এইটাকে নগ্নবীজিকে জিমনোস্পার্ম কে বলছেন? নগ্নবীজিকে জিমনোস্পার্ম বলেন থ্রিওফাস্টাসকে।
থিওফ্রাস্টাস। ওকে, কে থিওফ্রাস্টাস নগ্নবীজিকে কী হিসেবে উল্লেখ করে? জিমনোস্পার্ম। তার কোন গ্রন্থে? এনকুইরি ইন্টু প্ল্যান্টস নামে তার একটা বই আছে, এনকুইরি ইন্টু প্ল্যান্টস গ্রন্থে উল্লেখ করেন। থিওফ্রাস্টাস কার কথা? জিমনোস্পার্ম কথাটা উল্লেখ করেন। থিওফ্রাস্টাস সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। জিমনোস্পার্ম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? থিওফ্রাস্টাস। ওকে, জিমনোস্পার্ম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? থিওফ্রাস্টাস তার এনকুইরি ইন্টু প্ল্যান্টস গ্রন্থে। আচ্ছা, এখন আমরা সামনে আগাই। এর আগে তোমাদের একটা ইনফো বললা নেই, এ ছিল এনকুইরি ইন্টু প্ল্যান্টস গ্রন্থটা কার লেখা? থিওফ্রাস্টাসের। এটা ঢাকা ভার্সিটি প্রশ্নে আসছিল, ঢাকা ভার্সিটিতে আসছিল। আর একটা ইনফো হচ্ছে থিওফ্রাস্টাসকে বলা হয় বোটানির জনক। কি বলা হয়? বোটানির জনক। এখন তোমরা আমাকে একটা উত্তর দিবা, জুওলজির জনক কাকে বলা হয়? জুওলজির জনক বলা হয় এরিস্টটলকে। কাকে? এরিস্টটলকে বলা হয় জুওলজির জনক। তোমরা ছিল প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়ে থাকলে তোমরা বিষয়টা জানবে যে বলা হয় কাকে? এরিস্টটলকে বলা হয় জুওলজির জনক। ওকে, আচ্ছা, এখন আমরা সামনে আগাই। নগ্নবীজিকে গুপ্তবীজিও বলা হয়। কি বলা হয়? গুপ্তবীজি। এই নগ্নবীজিকে গুপ্তবীজি কে বলছে? বলছে হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নগ্নবীজিকে কী নাম দেন? গুপ্তবীজি নাম দেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা প্রাইমারি ধারণা নিলাম নগ্নবীজি সম্পর্কে, আবৃতবীজি সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সামনে আগাই। আমরা এখন বিস্তারিত পড়ব নগ্নবীজি নিয়ে। আচ্ছা, নগ্নবীজির নামটা কেন নগ্নবীজি হইল বিষয়টা আগে আমরা ক্লিয়ার করি। নগ্নবীজের ক্ষেত্রে নামটা হচ্ছে বীজটা কী অবস্থায় আছে? বীজটা নগ্ন অবস্থায় আছে, এর জন্য নাম হয়েছে নগ্নবীজি। বীজ কী অবস্থায়? নগ্ন অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে বীজ যে নগ্ন অবস্থায় থাকে, আসলে নগ্ন অবস্থায় থাকে বলতে কী বুঝিয়েছে, মানে কি বোঝানো হয়েছে বিষয়টা চিন্তা করো। তোমরা তো আম সবাই দেখছো, আমের সিজন চলতেছে। আসলে আমের যে আটিটা, আমের কাস্টল, যে ভিতরে কাস্টল অংশটা, ওইটা কি উন্মুক্ত অবস্থায় আছে না ফল দ্বারা আবৃত আছে? অবশ্যই ফল দ্বারা। তার মানে ওর বীজটা কি নগ্ন অবস্থায় না আবৃত? আবৃত। তাইলে সে কিসের মধ্যে পড়ছে? আবৃত বীজের মধ্যে। কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো নর্মালি আমরা সামনে পড়ে না, ওই উদ্ভিদগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু উদ্ভিদের বীজটা কী অবস্থা থাকে? নগ্ন অবস্থায়, উন্মুক্ত অবস্থায় থাকে। ওদেরকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। আচ্ছা, বীজটা নগ্ন অবস্থায় থাকে মানে কি আর কি ফল আছে? না। তাহলে কি হয় না? ফল তৈরি হয় না। ফল তৈরি হইলে তো বীজ আবৃত অবস্থায় থাকতো নাকি? আচ্ছা, এখন আমাকে একটা উত্তর দাও তোমরা, ফল আসলে কোত্থেকে তৈরি হয়? ফল তৈরি হয় গর্ভাশয় থেকে। কোন থেকে? গর্ভাশয় থেকে ফল নর্মালি তৈরি হয়। স্থিস্তবকে তিনটা অংশ: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। ওকে, কী বললাম? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এই স্থিস্তবকে তিনটা স্তবকের মধ্যে হলো তিনটা অংশের মধ্যে একটা অংশ গর্ভাশয়। গর্ভাশয় থেকে তৈরি হয় কি? ফল। এখন ওর যেহেতু ফল তৈরি হয় না, তার মানে কি ওর কি গর্ভাশয় আছে? অবশ্যই নাই, কারণ গর্ভাশয় থাকলে তো ফল তৈরি হইতো। তার মানে ওর গর্ভাশয় নেই। পাশাপাশি অন্য দুইটা স্তবকও নেই, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। ওকে, তাহলে বীজ নগ্ন অবস্থায় থাকে, ফল তৈরি হয় না, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। আচ্ছা, তোমার যদি পরীক্ষায় আসে নগ্নবীজির সংজ্ঞা দাও, তুমি কি লিখবা? তুমি লিখবা যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, ফল তৈরি হয় না, অর্থাৎ গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই, তাকে বলা হয় কি? নগ্নবীজি বা জিমনোস্পার্ম। আচ্ছা, এখন নগ্নবীজির তোমার হচ্ছে দুইটা উদ্ভিদ, মানে উদ্ভিদের নাম তোমার মোটামুটি জানা উচিত। দুইটা উদ্ভিদ হচ্ছে সাইকাস পেকটিনাটা, আর একটা হচ্ছে পোডো কার্পাস মেরিফোলিয়াস। আচ্ছা, এখন তোমরা কি এই নামগুলা কি মুখস্থ করবা? না, এইগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমরা দেখে রাখবা যাতে অপশন আসলে তোমরা দাগাইতে পারো। আচ্ছা, সাইকাস পেকটিনাটা হচ্ছে চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ে জন্মায়। বুঝছো? কোথায় জন্মায়? চট্টগ্রামের বারিয়াডালা পাহাড়ে জন্মায়।
আর পোডোকার্পাস নেরিফোলিয়াস বাঁশপাতা নামে পরিচিত। আমাদের কাছে কী নামে পরিচিত? বাঁশপাতা নামে পরিচিত। বুঝছো? এখন এটা আমরা কীভাবে মনে রাখতে পারি বিষয়টা? এখন দেখো একটা জিনিস, এখানে হচ্ছে সাইকাস পেকটিনাটা প দিয়ে শুরু, আর বাড়িয়া জ্বালা পাহাড়ে, তাহলে পাহাড়ে জন্মায় কোনটা? সাইকাস পেকটিনাটা। বুঝছো? আর বাঁশপাতা নামে পরিচিত কোনটা? পোডোকার্পাস নেরিফোলিয়াস। পোডোকার্পাস নেরিফোলিয়াস। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সামনে আগাই। আচ্ছা, নগ্নবীজিকে 4টা বিভাগে ভাগ করা হয়েছে। কয়টা বিভাগে? 4টা বিভাগে ভাগ করা হয়েছে। নগ্নবীজি বিভাগ কয়টা? 4টা। কিন্তু বাংলাদেশে প্রজাতি কয়টা? 5টা। এটা কিন্তু আমরা বেল লাগাই, মানে ভুল করি সব বেশিরভাগ ক্ষেত্রে। এই 4 আর 5-এর মধ্যে মনে রাখবো, বাংলাদেশে প্রজাতি পাওয়া যায় 5টা, আর ওর বিভাগ কয়টা? 4টা। বুঝছো? বিভাগ কয়টা? 4টা। আচ্ছা, এই 4টা বিভাগ আমরা কীভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখবো নগ্ন কোনি যেন সার্কাসের জিন। নগ্ন মানে হচ্ছে নগ্নবীজি, কোনিতে হচ্ছে কনিফারোফাইটা। কি? কনিফারোফাইটা। বুঝছো? জেনোতে হচ্ছে জিনেটোফাইটা। আসলে এটা উচ্চারণ কিন্তু নিটোফাইটা। বুঝছো? সামনে জিজ্ঞাসে বললে আমি উচ্চারণ করলাম জিনেটোফাইটা, কিন্তু মেইন উচ্চারণ হচ্ছে নিটোফাইটা। আর হচ্ছে সার্কাস তো হচ্ছে সাইকাডোফাইটা। ওকে। আর জিনতে হচ্ছে জিঙ্গোফাইটা। বুঝছি? আচ্ছা, এখানে ছিল তাহলে কনিফারোফাইটা, জিনেটোফাইটা অর্থাৎ নিটোফাইটা, সাইকাডোফাইটা, আর হচ্ছিল কি জিঙ্গোফাইটা। তাহলে আমরা 4টা বিভাগের নাম কি এখন মনে থাকবে? আমরা বলবো? আশা করি আমরা আর বলবো না। আচ্ছা, এখন হচ্ছে প্রজাতি সংখ্যা। এখন মনে রাখবা এই জিঙ্গোফাইটার প্রজাতি সংখ্যা কয়টা? প্রজাতি সংখ্যা হচ্ছে 1টা, আর এটা হচ্ছিল 100টা। বুঝছো? তাহলে জিঙ্গোফাইটার প্রজাতি সংখ্যা 1টা, আর সাইকাডোফাইটার 100টা, আর নিটোফাইটা হচ্ছে তোমার 70, আর কনিফারোফাইটা 550। তাহলে প্রজাতি সংখ্যাগুলো আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিঙ্গোফাইটা আর সাইকাডোফাইটা উভয়েরই শুক্রাণু ফ্লাজেলাবিহীন। শুক্রাণু কি? ফ্লাজেলা বিহীন। বুঝছো? আর হচ্ছে এনে সাইকাডোফাইটটা আচ্ছা, শুক্রাণু হচ্ছিল ফ্লাজেলা বিহীন, আর এটা হচ্ছিল কি ফ্লাজেলা যুক্ত। তাহলে এই দুইটা শুক্রাণু কি হবে? ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, তাহলে এনে হচ্ছে সাইকাডোফাইটা আর হচ্ছিল জিঙ্কোফাইটা শুক্রাণু ফ্লাজেলা বিহীন, আর এই দুইটা শুক্রাণু কি ফ্লাজেলা যুক্ত। এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বইলা রাখি, নগ্নবীজি বুঝছো সবগুলা প্রজাতি, এই নগ্নবীজির সবগুলো প্রজাতি স্থলজ। কীরকম? স্থলজ। বুঝছো? এর জলজ প্রজাতি নাই। নগ্নবীজির কি নাই? জলজ প্রজাতি নাই। আচ্ছা, আমরা নিচে যাই। তাহলে আমরা মোটামুটি একটা প্রাইমারি ধারণা থেকে নিছি। এখন এনে আরেকটা জিনিস তোমাদের এনে জানা উচিত, ওইটা হচ্ছে যে এই জিঙ্গোফাইটার যে একটা প্রজাতি, এই একটা প্রজাতির নামটা কি? এটার নাম হচ্ছে জিঙ্গোবাইলোবা। বুঝছো? এটা হচ্ছে একটা প্রজাতি আছে, ওই প্রজাতিটার নাম কি? জিঙ্গোবাইলোবা। ওকে, আমরা সামনে আগাই। এখন এনে তোমার ছিল কিছু কথা আছে। এনে তোমার ছিল জিঙ্গোফাইটার মধ্যে একটি মাত্র উদ্ভিদ, ওইটা হচ্ছে জিঙ্গোবাইলোবাকে বলা হয় তোমার জীবন্ত ফসিল। কি বলা হয়? জীবন্ত ফসিল। এই জিঙ্গোবাইলোবাকে বলা হয় জীবন্ত ফসিল। আচ্ছা, তাহলে আমরা জিঙ্গোফাইটা সম্পর্কে একটা ধারণা নিলাম। আমাদের জিঙ্গোফাইটা সম্পর্কে একটা ধারণা নেওয়া হয়েছে। এখন আমরা সাইকাডোফাইটা সম্পর্কে আমরা কিছু জানি। আচ্ছা,
নিটোফাইটা, কনিফারোফাইটা আর ছিল সাইকারোফাইটা। এখন কনিফারোফাইটার মধ্যে কিছু জিনিস তোমাকে জানতেই হবে অবশ্যই। কনিফারোফাইটা, বিশ্বের সবচেয়ে বড় কনিফার বন কোথায়? বিশ্বের সবচেয়ে বড় কনিফার বন হচ্ছে সাইবেরিয়াতে, সাইবেরিয়া, বুঝছো? আর বা রাশিয়া, তোমার যেটা থাকে অপশানে। আর কনিফারোফাইটা উদ্ভিদের মধ্যে সবচেয়ে দীর্ঘ উদ্ভিদ বা উঁচু বৃক্ষ, সবচেয়ে সবচেয়ে উঁচু বৃক্ষ, বুঝছো? সবচেয়ে উঁচু বৃক্ষ শিকের মতো দাঁড়ায় আছে। কিসের মতো? শিকের মতো দাঁড়িয়ে। এই শিকের মতো দাঁড়িয়ে থেকে তোমরা মনে রাখবা এই সবচেয়ে উঁচু বৃক্ষটাকে বলা হয় সিকুওইয়া, সিকুওইয়া। এখন তোমরা কি নামগুলো মুখস্থ করবা না? নাম মুখস্থ করার দরকার নাই, তোমরা যদি অপশান দেখে বুঝতে পারো। এবার মনে রাখবা সবচেয়ে উঁচু বৃক্ষটা শিকের মতো দাঁড়িয়ে, জন্য এটাকে বলা হয় কি? সিকুওইয়া, সিকুওইয়া সেম্পারভিরেন্স। আচ্ছা, আর হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে ছোটো একটা আছে, এটা বলা হয় জামিয়া। সবচেয়ে ছোটোটাকে কি বলা হয়? বলা হয় জামিয়া। আর হচ্ছিল সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন বৃক্ষ কোনটাকে বলা হয়? বলা হয় ব্রিসল কোন পাইন। তাহলে এই কনিফারের মধ্যে দেখো, কনিফারোফাইটা সম্পর্কে আমরা অনেক কিছু জেনে ফেললাম। সবচেয়ে বড় কনিফার বন কোথায়? সাইবেরিয়া, রাশিয়াতে। সবচেয়ে উঁচু বৃক্ষ শিকের মতো দাঁড়িয়ে, অর্থাৎ সিকুইয়া সেম্পারভিরেন্স। আর ছোটো বৃক্ষটাকে বলা হয় জামিয়া। আর সবচেয়ে প্রাচীনটাকে কি বলা হয়? ব্রিসল কোন পাইন। এতটুকু তো আমরা বুঝছি। আচ্ছা, আমরা সামনে আগাই। এখন হচ্ছে আমরা এই নিটোফাইটা সম্পর্কে একটু পড়ব। নিটোফাইটা, নিটোফাইটাটা কি? নিটোফাইটাটা হচ্ছে তোমার আবৃতবীজির সাথে সবচেয়ে মিল সম্পন্ন, আবৃতবীজির সাথে সবচেয়ে মিল সম্পন্ন। আচ্ছা, আমরা কিন্তু নগ্নবীজি পড়তেছি না। নগ্নবীজির গ্রুপ কয়টা দেখছি আমরা? 4টা গ্রুপ। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে নিটোফাইটা। নিটোফাইটার অনেকগুলা বৈশিষ্ট্য কার সাথে মিল? আবৃতবীজির সাথে মিল। কারণ কি মিল আছে, বুঝছো? আমরা এই জিনিসগুলো দেখি। কারণ নিটোফাইটার শুক্রাণু কি? ফ্লাজেলাবিহীন। আবৃতবীজি শুক্রাণু কীরকম? ফ্লাজেলাবিহীন। আর হচ্ছে এই নিটোফাইটার মধ্যে একটা আছে নিটাম। কি আছে? নিটামের পাতাটা আবৃতবীজির পাতার মতো। নিটামের পাতা কিসের মতো? পাতা হচ্ছে আবৃতবীজির পাতার মতো, বুঝছো? আর হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, একটা উদ্ভিদ আছে, নাম হচ্ছিল এফিড্রা। কি? এফিড্রা উদ্ভিদে দিনিশেক হয়। কি হয়? দিনিশেক হয়। নর্মালি তোমার নগ্নবীজিতে দিনিশেক হয় না, কিন্তু এফিড্রা উদ্ভিদে কি হয়? দিনিশেক হয়। তাহলে আবৃতবীজি উদ্ভিদেও দিনিশেক হইতেছে, এফিড্রা উদ্ভিদেও কি হইতেছে? দিনিশেক হইতেছে। আরেকটা হচ্ছে ওয়েলউডস্কিয়া মিরাবিলিস উদ্ভিদ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, বৈজ্ঞানিক নাম যেখানেই লিখবা 2টা নিচে টান দিয়ে আসবা। গণর নিচে একটা টান, প্রজাতির নিচে একটা টান, নাহলে তোমারটা কাইটা দিতে পারে। সো কেয়ারফুল। আচ্ছা, এখন হচ্ছে ওয়েলউডস্কিয়া মিরাবিলিসের পুংকণটা দেখতে ফুলের মতো। পুংকণ দেখতে কিসের মতো? পুংকণটা দেখতে হচ্ছে ফুলের মতো। পুংকণ দেখতে কিসের মতো? দেখতে ফুলের মতো। নর্মালি নগ্নবীজির ফুল থাকে না, কিন্তু এর দেখতে কিসের মতো হয়ে গেছে? ফুলের মতো হয়ে গেছে, বুঝছো?
এই হচ্ছে এলো তোমার, এর জন্য আবৃতবীজের সাথে মিল সম্পন্ন বলা হয়। তাহলে আমাদের 4টা গ্রুপ কি মোটামুটি শেষ। এখন আমরা কি পড়ব? এখন আমরা নগ্নবীজের গ্রুপ নিয়ে পড়ব, যে নগ্নবীজের গ্রুপ কয়টা আছে ওই জিনিসগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব। হ্যাঁ, নগ্নবীজের গ্রুপ তো আমাদের পড়া শেষ। এখন আমরা পড়ব নগ্নবীজের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা নগ্নবীজির 4টা গ্রুপ সম্পর্কে ধারণা পাইছি। এখন আমরা নগ্নবীজির বৈশিষ্ট্যগুলো দেখব। নগ্নবীজির বৈশিষ্ট্যগুলো খুবই সহজ। তোমার যদি পরীক্ষা আসতে পারে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য লিখলে তুমি কী লিখবা? আচ্ছা, আগে তোমাদের ছিল কিছু কিছু জিনিস জানা উচিত। যেমন হচ্ছে নগ্নবীজি উদ্ভিদটা কীরকম। উদ্ভিদগুলো নর্মালি হচ্ছিলো তোমার অনেক বড়, এই উদ্ভিদগুলো বহু বর্ষজীবী হয়, মানে ওদের আয়ুষ্কাল খুব অল্প, এরকম না। আম গাছ জাম গাছ যেমন অনেক দিন বাঁচে, নগ্নবীজিও হচ্ছে তেমন বহু বর্ষজীবী। কীরকম? বহু বর্ষজীবী। নগ্নবীজ ছিল বহু বর্ষজীবী এবং চিরসবুজ। কিছু কিছু গাছের পাতা শীতকালে জ্বরে যায় না, ওদের পাতা কখনো জ্বরে না, তাই হচ্ছে হলো কি ওরা চিরসবুজ। আর হচ্ছে তারা হ্যাটারোস্পোরাস। তারা কি হ্যাটারোস্পোরাস বা অসম রেণুপ্রসূ। এখন হ্যাটারোস্পোরাস বা অসম রেণুপ্রসূ বলতে কী বোঝানো হয়েছে? যে তাদের হচ্ছে যে 2টা স্পোর আছে, একটা মাইক্রোস্পোর আর একটা কি মেগাস্পোর। 2টা স্পোর কি নয়? সেম নয়। অর্থাৎ ওদের স্পোর 2টা সেম নয়। 2টা হচ্ছিল মাইক্রোস্পোর আর কি মেগাস্পোর। ওদের স্পোর 2টা কি, একটা হচ্ছিল মাইক্রো আর একটা হলো কি মেগা। ঠিক আছে, তাহলে নগ্নবীজি উদ্ভিদটা কীরকম? বহুবর্ষজীবী, চিরসবুজ আর হ্যাটারোস্পোরাস। আচ্ছা, আমরা জানি নগ্নবীজির ছিল বীজটা কী অবস্থায় থাকে? বীজ নগ্ন অবস্থায় থাকে। ওকে, তাহলে বীজ নগ্ন অবস্থায় থাকলে আর কি গর্ভাশয় আছে? না, আর কি নাই। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। গর্ভমুণ্ড নেই, বুঝছো? আর কি নেই? গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নেই। আচ্ছা, গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই, তাইলে আর কি ফল তৈরি হয় না? তাইলে কি হয় না? ফল তৈরি হয় না। আচ্ছা, এখন ধরো নর্মালি পরাগায়নের সময় যখন হচ্ছিল পরাগরেণুটা আসে না, আইসা ফার্স্টে গর্ভমুণ্ডতে থাকে, দেন হচ্ছিল গর্ভদণ্ড, দেন হচ্ছে গর্ভাশয়ে আসে। তাইলে ওর কি পরাগরেণুটা গর্ভমুণ্ডে পড়তেছে আইসা? না, ওর তো না এই গাইগুলো। তাহলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি কই পতিত হয়? সরাসরি ডিম্বকে পতিত হয়। হচ্ছিল পরাগায়নকালে পরাগ রেণু সরাসরি ডিম্বকে পতিত হয়, বুঝছো? সরাসরি কই পতিত হয়? ডিম্বকে পতিত হয়। আচ্ছা, ডিম্বকগুলা কীভাবে থাকে? ডিম্বকগুলা হচ্ছে তোমার এই মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। কীভাবে থাকে? মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে ডিম্বকগুলা। মেগাস্পোরোফিল। আচ্ছা, মাইক্রোস্পোরটা কি? মাইক্রোস্পোরটা বোঝায় হচ্ছে তোমার পুরুষ মানে শুক্রাণু তৈরি করে যেটা, ওইটাকে বলা হয় মাইক্রোস্পোর। আর মেগাটা কি তৈরি করে? ডিম্বাণু। মাইক্রোটা তৈরি করে শুক্রাণু, আর হচ্ছিল মেগা স্পোরটা কি তৈরি করে? ডিম্বাণু তৈরি করে, বুঝছো? তাহলে মাইক্রোস্পোরটা তৈরি করে শুক্রাণু, আর মেগাস্পোরটা কি তৈরি করে? ডিম্বাণু। মাইক্রোস্পোর শুক্রাণু আর মেগাস্পোর ডিম্বাণু তৈরি করে, বুঝছো? এখন এটা কীভাবে মনে রাখতে পারো? আমাদের সমাজটা, আচ্ছা, মাইক্রো বড় নাকি মেগা বড়? অবশ্যই মেগাটা বড়। আমাদের সমাজটা কি পুরুষতান্ত্রিক না নারীতান্ত্রিক? অবশ্যই নারীতান্ত্রিক। এজন্য যেটা মানে বেশি, ওই সুযোগটা কারা নেবে? অবশ্যই মেয়েরা নিবে। এজন্য ছিল মেগাস্পোর থেকে তৈরি হইতেছে ডিম্বাণু এবং মাইক্রোস্পোর থেকে তৈরি হইতেছে শুক্রাণু। ঠিক আছে, ছেলেরা মন খারাপ করার দরকার নেই, আমাদেরও সময় আসবে। আচ্ছা, এখন ধরো আমরা যাই ডিম্বকগুলা। ধরো এটা হচ্ছে হলো তোমার মেগাস্পোর, এই নিয়ে তোমার ডিম্বকগুলা এভাবে কিনারে নগ্ন অবস্থায় আছে। তো ডিম্বকগুলা মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। মেগাস্পোরোফিলের
কিনারে নগ্ন অবস্থায় থাকে। এতটুকু বুঝছি। তাহলে মেগাস্পোরোফিলের কিনারে কীভাবে আছে? নগ্ন অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা তো আগে একটা কথা বলছিলাম না, এফিড্রাতে দিনিশেক হয়, কিন্তু নর্মালি নগ্নবীজিতে দিনিশেক হয় না। তো এই কথাটাই লিখবো, নগ্নবীজিতে কী হয় না? দিনিশেক হয় না, কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছিল এফিড্রা। ওকে, আচ্ছা, ব্যতিক্রমটা ছিল এফিড্রা। এখন আরেকটা জিনিস হচ্ছে তোমার মনে রাখবা, অন্য গালিতে লিখে দিই, তাছাড়া মনে রাখার জন্য ট্রিক্স, এটা হচ্ছে মনে রাখবা নগ্নবীজের ক্ষেত্রে জাইলেমের ভাইনাই ফ্লুয়েমের সঙ্গী নাই। মানে জাইলেমের ভাই নাই, ফ্লুয়েমের কি নাই? সঙ্গী নাই। বুঝছো? জাইলেমের ভাই নাই, ফ্লুয়েমের সঙ্গী নাই। এটা দ্বারা আমি কি বুঝিয়েছি? এই নগ্নবীজিতে জাইলেমে বাইতে হচ্ছিল ভেসেল, টিস্যু ও ফ্লুয়েমে সঙ্গী কোষ নেই। বুঝছো? জাইলেমে ব্যাসেল টিস্যু নাই এবং ফ্লুয়েমে সঙ্গী কোষ নাই। এটারও একটা ব্যতিক্রম আছে, নিটাম। ব্যতিক্রম কি? নিটাম। হচ্ছে এতটুক। আচ্ছা, আরেকটা হচ্ছে এরা সকলেই বায়ু পরাগী। এরা সকলে কি? বায়ু পরাগী। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার পর শুক্রাণুটা হচ্ছে বাতাসের মাধ্যমে উড়ে গিয়ে ডিম্বাণুতে পতিত হয়। এই জন্য আমরা এটা কী বলতেছি? বায়ু পরাগী। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, ওদের জীবনচক্রে তোমার ওদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়া জিনিসটা কি জানো? আর্কিগোনিয়া জিনিসটা হচ্ছিল উন্নত বৈশিষ্ট্য না। নগ্নবীজি কি উন্নত উদ্ভিদ? না, উন্নত উদ্ভিদ। এজন্য ওদের আর্কিগোনিয়া তৈরি হয়। আর্কিগোনিয়া থেকে পরবর্তীতে কী তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। তো নগ্নবীজির ক্ষেত্রে কী তৈরি হয়? আর্কিগোনিয়া সৃষ্টি হয়। বুঝছো এতটুকু? আচ্ছা, আরেকটা যেটা নগ্নবীজির সবচেয়ে স্পেশাল বৈশিষ্ট্য, নগ্নবীজির কি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছিল? লিভ স্কার। কি? লিভ স্কার দেখা যায়। এখন কথা হচ্ছে যে লিভ স্কার জিনিসটা কি? লিভ শব্দের অর্থ কি? পাতা। আর স্কার শব্দের অর্থ কি? চিহ্ন। পাতার একটা চিহ্ন কাণ্ডে থাইকা যায়, এটাকে আমরা বলতেছি কি? লিভ স্কার। ওয়াইট, তোমাদের আমি লিভ স্কারটা দেখাই, দাঁড়াও 1 মিনিট। লিভ স্কার জিনিসটা আমরা একটু দেখে আসি। লেট করতেছে, সাইন ইন চাই কেন? সাইন ইন। আচ্ছা, এখানে তোমার লেট হবে, তারপরে দেখাইতেছি, তারা ওয়াইট। আচ্ছা, আমি লিভ স্কারের ছবিটা গ্রুপে দিয়া দিব না, বুঝছো? গ্রুপ থেকে দেখে নিও। লিভ স্কার জিনিসটা কি? ধরো তোমরা যদি সাইকাস গাছ দেখে দাও, ধরো গাছটা এরকম না, যারা তোমরা তো সবাই ময়মনসিংহের, তোমরা আনন্দমন কলেজে ঢুকলেই দেখতে পাবা এরকম আছে না, থাকে খাঁচ কাটা থাকে, এগুলোকে বলা হয় লিভ স্কার। কী বলা হয়? লিভ স্কার। বুঝছো? এরকম অবস্থায় থাকে। মূলত ওদের পাতার যে নিচের ধরো এই পাতাটাতে এই অংশটা থাইকা যায়। বুঝছো? এই অংশ থাইকা যাওয়াতে যে দাগটা থাকে কাণ্ডের মধ্যে, ওইটার আমরা বলতেছি কি? ওইটার আমরা বলতেছি লিভ স্কার। আসলে ফোন নতুন তো, এখন তোমার ক্রোমে আমি ফার্স্ট মাত্র ঢুকলাম, এই জন্য সাইন ইন করা নাই। তার পরবর্তীতে আমি সাইন ইন করে দিই। এরপরে থেকে ক্লাসগুলো আরও ইন্টারেক্টিভ হবে। শুরু তো মাত্র, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এই আমরা কি এতটুকু বুঝছি? যতটুকু পড়াইছি। আচ্ছা, আমাদের কিন্তু নগ্নবীজি শেষ। নগ্নবীজি কি শেষ? দেখো, আমরা শুরু থেকে দেখি। নগ্নবীজির ক্ষেত্রে আমরা গ্রুপগুলো দেখছি, 4টা গ্রুপ কী কী আছে, তারপরে এইগুলোই পড়াশোনা। তারপরে ছিল নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য দেখছি। মানে যতটুকু পর্যন্ত পড়লাম, এর মধ্যে তোমার সিকিউর টপিক কিন্তু একটাই, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা ভালো করে আমি যতটুকু পারছি সহজ করে দিছি, এভাবে পড়ে নিবা। ঠিক আছে? তাহলে আমাদের নগ্নবীজি শেষ। এখন আমরা কি পড়ব? এখন আমরা নগ্নবীজির একটা উদ্ভিদ, কি? সাইকাডোফাইটা।
আচ্ছা, আগে আমরা সাইকাডোফাইটের কথা বলছি না, কারণ কি সাইকাডোফাইটার সম্পর্কে বিস্তারিত ওই জায়গায় কিছু বলি নাই, কারণ আমরা সাইকাডোফাইটার মধ্যে একটা উদ্ভিদ আছে সাইকাস নিয়ে আমরা এখন বিস্তারিত পড়াশোনা করব। কি নিয়ে? সাইকাস নিয়ে বিস্তারিত পড়াশোনা। আচ্ছা, আমরা সাইকাসে প্রবেশ করলাম। এখন আমরা কি পড়ব? আমরা সাইকাসের বৈশিষ্ট্য পড়ব। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমার সিকিউরের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি? শনাক্তকারী বৈশিষ্ট্য, বুঝছো? সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমি সাইকাসের ছবিও, বুঝছো, গ্রুপে দিলে তোমরা ওইখান থেকে সাইকাসের ছবিটা দেখে নিবা যে সাইকাসের ছবিটা কীরকম হইতে পারে। ছবিটা দেখলে তোমরা আরও ক্লিয়ার হবে। পারলে এক ফাঁকে আনন্দমন্দে গিয়া গাছটা চোখ থেকে নিজের সামনে থেকে দেখে আসবা, তাহলে বিষয়টা আরও তোমার কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, সাইকাস তোমার সাইকাস উদ্ভিদটা অনেকটা কিসের মতো জানো? নারকেল গাছের মতো। নারকেল গাছের কি খাড়া পাম জাতীয় না কাণ্ডটা? তাহলে সাইকাসের কাণ্ডটা কীরকম? খাড়া পাম জাতীয়। আচ্ছা, এনে একটা জিনিস হচ্ছে তোমার যেসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। আচ্ছা, অন্য কালিতে লিখি, ওইটা শনাক্তকারী বৈশিষ্ট্য না, সরি। আচ্ছা, তোমার কিছু উদ্ভিদ, এক মিনিট, শনাক্তকারী বৈশিষ্ট্যতে আমরা পরে ঢুকি। যেসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। কি বললাম? যেসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় তাদেরকে বলা হয় স্পোরোফাইট। কি বলা হয়? স্পোরোফাইট। এখন তোমরা বলবা, ভাই এরকম কি উদ্ভিদ সম্ভব যাদের মূল কাণ্ড পাতা নাই বা শনাক্ত করা যায় না? অবশ্যই সম্ভব। তাহলে স্পোরোফাইট নয় কারা? স্পোরোফাইট নয় হচ্ছিল শৈবাল। তাহলে স্পোরোফাইট নয়কে শৈবালের দেহ কি তুমি মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারবা না। ওরা কি স্পোরোফাইটিক নয়, বুঝছো? এখন আমরা সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য শুরু করি, তোমরা মোটামুটি আশা করি বুঝতে পারবা। আচ্ছা, আমরা সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য চলে যাই। শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য শুরু করি। সাইকাসের দেহ কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়? অবশ্যই যাবে। তাহলে দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, অর্থাৎ কি এরা স্পোরোফাইটিক নাকি? আচ্ছা, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় মানে হচ্ছে স্পোরোফাইটিক। আর এদের কাণ্ডটা কীরকম? কাণ্ড খাড়া পাম জাতীয়। তোমাদের বলছিলাম না নারকেল গাছের মতো। আরেকটা কথা বলো, এই নারকেল গাছের কি শাখা আছে কোনো? আশেপাশে শাখা বের হইছে না? একবারে মাথায় চূড়ায় মুকুটের মতো অনেকগুলা পাতা না? এরকম সাইকাসের গাছেরও কোনো শাখা নাই, একবারে মাথায় মুকুটের মতো অনেকগুলা পাতা বিদ্যমান। তাহলে সাইকাস কি? সাইকাসের কাণ্ড অশাখান্বিত, বুঝছো? আচ্ছা, এদের পাতাগুলা কীরকম? এদের পাতাগুলো নর্মাল পাতা থেকে কি অনেক বড় না? নারকেল গাছের পাতা কি নর্মাল পাতার মতো না? পাতাগুলো অনেক বড়। এটা হচ্ছিল কি বৃহৎ। আর পাতাগুলো নর্মালি কীরকম থাকে? ধরো এরকম একটা তোমার অংশের মধ্যে এরকম অনেকগুলো পাতা থাকে নাকি? এরকমই তো। এটাকে বলা হয় যৌগিক পাতা, কারণ এর ফলক কয়টা দেখো, একটা ফলক যদি থাকে একটা পাতার, ওইটারে আমরা সরল পাতা বলি। কিন্তু যদি অনেকগুলা ফলক থাকে ওইটারে আমরা কি বলবো? যৌগিক পাতা। যেহেতু একটা ফলক, অনেকগুলা ফলক না, এই সবগুলা কি ফলক। তাহলে ফলক অনেকগুলা হওয়ার কারণে পাতাটা কীরকম? যৌগিক। তাহলে পাতা হচ্ছে পক্ষল যৌগিক, বুঝছো? পক্ষল যৌগিক। এবং পাতাগুলা কিভাবে? পাতাগুলা কাণ্ডের মাথায় সজ্জিত। কাণ্ডের মাথায় কি সজ্জিত? এতটুকু বুঝছি। কাণ্ডের মাথায় কি সজ্জিত থাকে।
আচ্ছা, এখন এর যে সজ্জাটা, এর যে মানে এর পাতা নর্মালি 2 ধরনের থাকে, বুঝছো? ওইটা আমরা সময় একটু বিস্তারিত বলবো, তখন দেখবো, এনে দরকার নেই। এর পাতার সজ্জাটা কীরকম, এর কচি পাতার সজ্জা হচ্ছে কুণ্ডলিত। কি কুণ্ডলিত? কারণ সজ্জা ইংলিশ কি জানো? সজ্জা ইংলিশ হচ্ছে ভার্নেশন। কি ভার্নেশন? আর কুণ্ডলিত মানে হচ্ছে সার্সিনেট। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে কচি পাতার বার্নেশনটা কীরকম, সার্সিনেট, বা কচি পাতা বার্নেশন সার্সিনেট, বুঝছো এতটুকু? আচ্ছা, আর এদের পাতার মধ্যে একটা বিশেষ টিস্যু থাকে, ওইটাকে বলে ট্রান্সফিউশন টিস্যু। কী টিস্যু? ট্রান্সফিউশন টিস্যু। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার এদের ছিল নর্মালি মূল, আমরা কাণ্ড বললাম, পাতা বললাম, এখন আমরা কই চলে যাব? মূলে। ওর মূলটা কি? মূল হচ্ছে তোমার, মূলটা নর্মালি ওর হচ্ছিল তোমার যেই মূল, ধরো যদি ভ্রূণমূল থেকে তৈরি হয়, অর্থাৎ মানে একটা ভ্রূণাবস্থায় যে মূলটা থাকে না, ওই মূলটা থেকে যদি কোনো মূল তৈরি হয়, ধরো তোমাদের লেখা বোঝে, দেখো একটা হচ্ছিল ভ্রূণমূল, মানে ভ্রূণাবস্থায় যে মূলটা আছে, এই ভ্রূণমূল থেকে যদি কোনো মূল তৈরি হয়, ওইটাকে আমরা বলবো প্রধান মূল। কী মূল? প্রধান মূল, বুঝছো? আর এই ভ্রূণমূল থেকে সৃষ্টি না হয়, যদি অন্য কোনো অংশ থেকে সৃষ্টি হয়, অন্য কোনো অংশ হতে মূল সৃষ্টি হইলে ওই মূলটাকে আমরা বলবো অস্থানিক মূল। কী মূল? অস্থানিক মূল। আচ্ছা, তাহলে মূলটা হচ্ছিল কি? ভ্রূণমূল থেকে সৃষ্টি হলে ওটা আমরা বলবো প্রধান মূল, আর অন্য কোনো অংশ থেকে তৈরি হইলে ওইটাকে আমরা বলবো অস্থানিক মূল। তো এখন কথা হচ্ছে সাইকাসের ক্ষেত্রে কোন মূলটা দেখা যায়? সাইকাসের ক্ষেত্রে দেখা যায় গৌণ অস্থানিক মূল। মূলের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। মূল আমরা একটু পরে গিয়ে আবৃতবীজির মধ্যে বিস্তারিত পড়ব, সো প্যারা নেওয়ার কিছু নাই। আপাতত এতটুকু জানিয়ে রাখো যে মূল হচ্ছে মূলের যে যদি ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় ওইটাকে বলে প্রধান মূল, আর ভ্রূণমূল থেকে সৃষ্টি না হয়ে যদি অন্য কোনো অংশ থেকে তৈরি হয় ওইটাকে বলে অস্থানিক মূল। কী বলা হয়? অস্থানিক মূল। আচ্ছা, তাহলে তোমার সাইকাসের ক্ষেত্রে কোন ধরনের মূল দেখা যায়? সাইকাসের গৌণ অস্থানিক মূল বিদ্যমান। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার সাইকাসের পুংরেণুপত্রগুলা, কোন রেণুপত্র? পুংরেণুপত্র। সাইকাসের পুংরেণুপত্রগুলা, লেখাগুলা দিন দিন বাজে হইতেছে, আসলে ডাক্তারের লেখা কেন বাজে হয় এখন বুঝতেছি। সাইকাসের পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। কী গঠন করে? স্ট্রোবিলাস গঠন করে। এখন তোমরা তো বলবা যে ভাই পুংরেণুপত্রগুলো স্ট্রোবিলাস গ্রহণ করে, তাহলে স্ত্রী রেণুপত্রগুলো কি স্ট্রোবিলাস গ্রহণ করে? না, স্ত্রী রেণুপত্রগুলো স্ট্রোবিলাস গঠন করে না। আচ্ছা, নর্মালি আমরা যে ভুলটা করি, বুঝছো, এনে হচ্ছিল স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস কথাটা তোমার স্ট্রবেরি এরকম, মানে এরকম যে পিঙ্ক কালারের যে ফলগুলা, ওইগুলো মেয়েদের খুব পছন্দ, তোমরা তাই স্ত্রী রেণুপত্র দাগিয়ে চলে আসো, কিন্তু না, মনে রাখবা স্ত্রী রেণুপত্র না, এটা হচ্ছিল স্ট্রোবিলাস গ্রহণ করে কারা? পুংরেণুপত্র। পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে একত্রিত হয়ে। আচ্ছা, সাইকাসের পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। এখন কথা হচ্ছে সাইকাসের পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেণুপত্রগুলো গঠন করে না। স্ত্রীরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে না, বুঝছো? স্ত্রীরেণুপত্রগুলো কী গঠন করে না? স্ট্রোবিলাস গঠন করে না। আচ্ছা, এখন হচ্ছে লাল কালিতে লিখে দিই, তা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সাইকাসের, অনেকবার আসছে এই এমসিকিউটা। সাইকাসের শুক্রাণু
উদ্ভিদকুলে সর্ববৃহৎ। বুঝছো? সাইকাসের শুক্রাণু কি? উদ্ভিদকুলে সর্ববৃহৎ, দেখতে লাঠিমের মতো। কিসের মতো? লাটিমের মতো। বুঝছে এতটুক? আচ্ছা, আর হচ্ছে হলো শুক্রাণু হলো বহু ফ্লাজেলা বিশিষ্ট। বহু ফ্লাজেলা বিশিষ্ট। আশা করি এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, বুঝছো আমাদের হচ্ছিল সাইকাসের মোটামুটি একটা হচ্ছিল আমরা শুরু করলাম। এখন হচ্ছিল আমরা যতটুকু আমরা সাইকাসের ওই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আরেকবার দেখি। বুঝছো? আচ্ছা, নগ্নবীজি থেকে শুরু করি। ধরো নগ্নবীজির বৈশিষ্ট্যগুলো কী কী ছিল? নগ্নবীজি ছিল বহুবর্ষজীবী, চিরসবুজ, হ্যাটারোস্পোরিক। বহুবর্ষজীবী, চিরসবুজ আর কি হ্যাটারোস্পোরিক। বহুবর্ষজীবী, চিরসবুজ আর কি হ্যাটারোস্পোরিক। তারপর হচ্ছিল হ্যাটারোস্পোরিক আচ্ছা, হ্যাটারোস্পোরাস মানে কি? হ্যাটারোস্পোরাস মানে অসম রেণুপ্রশ, অর্থাৎ এর দুইটা স্পোর দেখতে একই রকম না। একটা ছোট যেটা মাইক্রোস্পোর, একটা বড় যেটাকে কি মেগাস্পোর বলা হয়। মাইক্রোস্পোর থেকে পরবর্তীতে তৈরি হয় শুক্রাণু, মেগাস্পোর থেকে পরবর্তীতে তৈরি হয় কি? ডিম্বাণু। আচ্ছা, বীজটা কী অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই এর নাম কি? নগ্নবীজি। নগ্ন অবস্থায় থাকে মানে কি? এর গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই, মানে কি? ফল তৈরি হয় না। আর পরাগায়নকালে পরাগরেণু সরাসরি কিসে পতিত হয়? ডিম্বকে পতিত হয়, কারণ এর কি নাই? গর্ভমুণ্ড নাই। যদি গর্ভমুণ্ড মানে ওর যদি ফুলটা পুরো পরিপূর্ণ থাকতো নর্মালি, সেই পরাগরেণুটা প্রথমে আসে গর্ভমুণ্ডে, তারপরে আসে গর্ভদণ্ডে, দেন আসে গর্ভাশয়ে। আচ্ছা, এর ডিম্বকগুলা মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে, এরকম অবস্থায় থাকে। বুঝছো? নগ্নবীজিতে বিনিষেক হয় না। বিনিষেক জিনিসটা তোমরা হচ্ছে 9, 10 পড়ে আসছো। যদি নাও পড়ে থাও, আমরা একটু পরে আমরা হচ্ছে আবৃতবীজি পড়ার সময় বিস্তারিত দেখবো। এখন আর ওইটা নিয়ে আমি বলতেছি না। তুমি জানবা যে বিনিষেক হয় না। বুঝছো? কিন্তু হয় কার? এফিড্রাতে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, জাইলেমের বাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের বাই নাই মানে কি? জাইলেমের ভেসেল টিস্যু নাই, আর ফ্লোয়েমের কি নাই? সঙ্গী কোষ নাই। ব্যতিক্রম হচ্ছে নিটাম। তাহলে নগ্নবীজির মধ্যে কার ক্ষেত্রে এগুলো আছে? নিটামের ক্ষেত্রে। এরা সকলেই কীরকম? বায়ুপরাগী, আর এদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়। এখন অনেকে বলবা যে আর্কিগোনিয়াম আর আর্কিগোনিয়া দুটার মধ্যে পার্থক্যটা কী? আর কি দেখবা বইয়ে কোনো জায়গায় লেখছে আর্কিগোনিয়াম, আর কোনো জায়গায় লেখছে আর্কিগোনিয়া। এই তোমরা কি কেউ জানো নাকি এটা মানে মেইন দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে হলো সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লোরাল। বুঝছো? একটাকে বলা হয় আর্কিগোনিয়াম, আর সবগুলোর একত্রিতে বলা হয় আর্কিগোনিয়া। আর এদের কি দেখা যায়? এদেরকে লিভস কাট দেখা যায়। আচ্ছা, সাইকাসে হচ্ছে হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য কি? দেখো, মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, এজন্য এদেরকে বলা হয় স্পোরোফাইটিক। এদের কাণ্ডটা কীরকম? নারকেল গাছের মতো খাড়া পাম জাতীয়। কীরকম? খাড়া পাম জাতীয়। আর কীরকম? শাখা কি থাকবে এদের? না, এদের শাখা থাকে না। এদের শাখাটা কীরকম? অশাখান্বিত। এদের পাতা হচ্ছে বৃহৎ, পক্ষল, যৌগিক, আর কাণ্ডটার মাথায় সজ্জিত। কোথায় সজ্জিত? কাণ্ডের মাথায় সজ্জিত। এর কচি পাতার সজ্জাটা কুণ্ডলিত। কীরকম? কুণ্ডলিত, অর্থাৎ সজ্জা ইংলিশ হচ্ছিল ভার্নেশান, কুণ্ডলিত ইংলিশ হলো সার্সিনেট। তাহলে ওদের কচি পাতাটা কীরকম? ভার্নেশান, সার্সিনেট। আর এদের পাতায় কী বিদ্যমান? পাতায় হচ্ছিল ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। কী বিদ্যমান? একটা বিশেষ টিস্যু আছে, এটাকে বলা ট্রান্সফিউশন টিস্যু। আর সাইকাসের গৌণ অস্থানিক মূল দেখা যায়। মূলের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করছি। আচ্ছা, পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। স্ট্রোবিলাস জিনিসটা কি? চিন্তা করার বিষয় না, একটু পরে আমরা পড়ব। সাইকাসের শুক্রাণুটা কীরকম? উদ্ভিদকুলে সর্ববৃহৎ, দেখতে লাটিমের মতো, আর বহু ফ্লাজেলা বিশিষ্ট। এই এতটুকু আশা করি ক্লিয়ার নাকি? এখন হচ্ছে আমরা সাইকাসের স্বভাবে যাব। আবাসভূমি, আচ্ছা তোমরা মেন বই থেকে দেখে নিবা স্বভাব, আবাসভূমি। তোমরা কি দাগাইছো? এটা হচ্ছে পিডিএফ দেখে দাগায় নিবা বইটা। বুঝছো? দাগানোর লাইনগুলো মাস্ট ফলো করবা। আর আমি আশা করি কয়েকদিনের মতো তোমাদের একটা নিজে বানিয়ে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা শুরু করি। তোমার হচ্ছে সাইকাসের গঠন। সাইকাসের গঠন আমরা সাইকাসের মূল দিয়ে শুরু করব। কী দিয়ে শুরু করব? মূল। সাইকাসের কি? মূলটা আসলে কি? দেখো, আমরা নর্মালি সাইকাসের ক্ষেত্রে মূলের গঠনটা আমরা এখন পড়ব। মূলের গঠন পড়ার ক্ষেত্রে সাইকাসের প্রাথমিক অবস্থায় প্রধান মূল থাকে। প্রাথমিক পর্যায়ে
সাইকাসের ভ্রূণমূল হতে প্রাথমিক অবস্থায় সাইকাসের ভ্রূণমূল হতে কি সৃষ্টি হয়? প্রধানমূল সৃষ্টি হয়, কিন্তু দুঃখের বিষয় ইহা স্বল্পকাল স্থায়ী। কারণ ইহা কি স্বল্পকাল স্থায়ী? কারণ হচ্ছে অল্পকাল পরেই, এই স্বল্পকাল অল্পকাল কেমন হয়ে গেছে, এরা হচ্ছে স্বল্পস্থায়ী, এরা কি স্বল্প স্থায়ী, কারণ অল্পকাল পরেই এদের প্রধানমূল নষ্ট অল্পকাল পরেই এদের প্রধানমূল কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, প্রধানমূল নষ্ট হয়ে গেলে তখন কী হইতেছে? তখন সেখানে গৌণ অস্থানিক মূল সৃষ্টি হয়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। বুঝছো? অস্থানিক মূল মাটির নিচে বৃদ্ধি পায় কখনো কখনো, আবার কিছু কিছু অংশ তোমার হলো মাটির উপরে উঠে আসে। বুঝছো? এই অস্থানিক মূলটা মাটির নিচে বৃদ্ধি পায় এবং কিছু দেগ্র শাখা মাটির উপরে উঠে আসে। বুঝছো? তাহলে সাইকাসের প্রাথমিক অবস্থায় কি থাকে? প্রধানমূল। সাইকাসের প্রাথমিক অবস্থায় ভ্রূণমূল হতে প্রধানমূল সৃষ্টি হয়, কিন্তু ইহা স্বল্পস্থায়ী, কারণ কি অল্পকাল পরেই এদের প্রধানমূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে কি সৃষ্টি হয়? পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূলটা মাটির নিচে বৃদ্ধি পায় এবং কিছু দেগ্র শাখা মাটির উপরে উঠে আসে। তখন কি করে জানো? এই যে মাটির উপরে যে শাখাগুলো আছে না, মাটির উপরে যে শাখাগুলো, ওই শাখাগুলায় কিছু সায়ানো ব্যাকটেরিয়া গিয়ে অ্যাটাক করে। কি করে? কিছু সায়ানো ব্যাকটেরিয়া অ্যাটাক করে। তাহলে এসব দেগ্র শাখায় নষ্টক অ্যানাবায়না নামক এসব দেগ্র শাখা নষ্টক অ্যানাবায়না নামক সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। সায়ানো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। বুঝছো? এসব তোমার সায়ানো ব্যাকটেরিয়া অ্যাটাক করার কারণে ওই মূলের যে অংশটা আছে না, এর মধ্যে তোমার অনেকগুলা মানে কি বলে তোমার পাথরও না, সামুদ্রিক কোরালের মতো অংশটা হয়ে যায়। বুঝছো? সামুদ্রিক, আমি একটু পরে চিত্র আইকা দেখাইতেছি কেমন। এটা সামুদ্রিক কোরালের মতো। কোরাল মানে কি? প্রবাল। তখন এটা দেখতে কীরকম দেখা যায়? সামুদ্রিক প্রবালের মতো দেখা যায়। তখন মূলগুলো বিকৃত আকার ধারণ করে দেখতে সামুদ্রিক প্রবাল বা কোরাল এর ন্যায় দেখায়। বুঝছো? এজন্য একে কোরালয়েড মূল বলে। এজন্য কি বলা হয়? কোরালয়েড মূল। আচ্ছা, তোমার যদি খ নাম্বারে আসে না প্রশ্নটা, তাহলে আমি যতটুকু বলছি এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই তোমার সাইকাসের ক্ষেত্রে। সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়? তোমার যদি 2 নাম্বারে আসে তাহলে তুমি এতটুকু দিয়ে আসবা।
যতটুকু আমি লিখলাম, বুঝছো? আর কিন্তু যদি তোমার 3 নাম্বারে আসে তখন তুমি কি করতে হবে, চিত্র দিতে হবে। তখন কী দেওয়া লাগবে, চিত্র। অঙ্কন চিত্রটা তুমি কীভাবে দেখবা, দেখবা বইয়ে খুবই সহজ একটা চিত্র আছে, পোলারয়েড মূলের সহজ চিত্রটা দিয়ে আসবা। দেখো আমি চিত্রটা আঁকি কীভাবে, এরকম আঁকবা। আঁকার পরে যা মন চায়, যত শেপ মনে আসে দিয়ে চলে আসবা, বুঝছো? শুধু নিচেতে লেখা দিবা যে সাইকাসের চিত্র পোলারয়েড মূল। আচ্ছা, তোমরা কতটুকু পড়বা? তোমরা হলো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়ার পরে সাইকাসের মূলের পার্টটা শুধু পড়বা, বাকি পার্টটা আমরা সামনের ক্লাসে দেখব, ঠিক আছে? সামনের ক্লাসে আমাদের নগ্নবীজির পার্টটা টোটালি শেষ হবে এবং আবৃতবীজি আমরা শুরু করব। ধন্যবাদ সবাইকে। আর ক্লাসটা আজকে কমপ্লিট করে আজকেই আমাদের গ্রুপের মধ্যে তোমাদের নোটগুলো দিয়ে দিবা।